সব ইসলামী দল মহাজোট গঠনে কাজ করছে জানালেন ইসলামী আন্দোলনের আমির। ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই বললেন গোলাম পরোয়ার। সংস্কার কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন বলেছেন আন্তর্জাতিক সংস্থা আইসিজি। এবং কাকরাইল মসজিদ দখলে নিলেন সাতপন্থীরা, বড় জমায়েতি নিয়ে কাকরাইলে জুমা আদায়। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সব ইসলামী দল একটি মহাজোট গঠনের জন্য কাজ করছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তার ভাষ্য, ইসলামী দলগুলো একটি ব্যানারে নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে এবং প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী না দিয়ে জোট প্রার্থীদের সমর্থন দেবে। সংস্কার দ্রুত করে নির্বাচনের সম্ভাব্য সময়ও অন্তর্বর্তী সরকারের ঘোষণা করা উচিত বলে মনে করছে দলটি। তিনি বলেন, সংস্কারের বিষয়ে কোনো আপোষ করতে তারা রাজি নেই। সংস্কার ভালোভাবে করা উচিত এবং দ্রুত করা উচিত, যাতে তারা নির্বাচনে যেতে পারেন। ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নবনিযুক্ত সদস্যদের বিষয়ে মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে বাগেরহাট শহরের দশানী ঐতিহাসিক পচাদিঘির পাশে খান জাহান আলী আলিম মাদ্রাসা মাঠে বাগেরহাট জেলা শাখার রোকন সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। 8 আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি প্রতিরোধ সহ নানা ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। তবে সংস্কার কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। তা না হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে না বলে মনে করছে ব্রাসেল ভিত্তিক অলাভজনক সংস্থা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে আ নিউ এরা ইন বাংলাদেশ, দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে নানা সংস্কার বাস্তবায়নে কিছু সুপারিশ করেছে আইসিজি। তাবলিগ জামাতের বাংলাদেশের প্রধান কেন্দ্র কাকরাইলের মসজিদটি নিয়ন্ত্রণে নিয়েছে মাওলানা সাদ কান্থালভির অনুসারীরা। এই মসজিদটি তাবলিগ জামায়াতের মারকাজ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাবলিগ জামাতের দুই পক্ষ মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। আসন্ন ইজতেমায় মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়ার অনুমতি দেওয়া সহ বৈষম্যমূলক আচরণের নানা অভিযোগ রয়েছে তার অনুসারীদের। আমাদের যে সমস্ত বাংলাদেশের তাবলিগের সাথীদের একটা চাওয়া, উনি বাংলাদেশে আসুক। দ্বিতীয় একটা আমাদের উদ্দেশ্য হয়েছে, এই যে আমরা যে আসলাম, আমাদের দ্বারা আমরা এটাই প্রচার করতে চাই, আমাদের ভিতরে কোনো বিভেদ আমরা রাখতে চাই না। আমাদের মাইক থেকে এটাই এলান আসতেছে যে আমরা দারুল উলুম দেওবন্দের মাসলাকের মধ্যেই আছি এবং আমরা যদি ফেকার দিকে বলেন তাহলে ইমাম আবু হানিফার ফেকাকেই মানতেছি। শুধুমাত্র তবলিগের ক্ষেত্রে আমরা নিজামুদ্দিন মার্কাজকে মানতেছি। আমাদের সাথে বাংলাদেশের কোনো ওলামা একরামের সাথে কোনো ইখতিলাফ নাই। যে ভুল বুঝাবুঝি এসেছে ইনশাআল্লাহ এটা যাতে শোধরায়া যায়, এই কারণে আজকে আমাদের একত্রিত হওয়ার উদ্দেশ্য, যাতে মাওলানা সাদ সাহেব বাংলাদেশের জমিনে আসুক, আসলেই তো সমাধান হবে। বাংলাদেশের সম্মানিত ওলামা একরাম যে বলতেছেন ওনাকে আসতে দেওয়া হবে না, এটা সম্পূর্ণ বৈষম্যমূলক আচরণ করা হইতেছে। আপনাকে নিয়ে একটা সমস্যা চলতেছে, আপনাকে আসতে দেওয়া হবে না, তাই এটার সমাধান কীভাবে হবে? আপনি আসেন, আর উনি যদি কোনো রকম ভুল বক্তব্য দিয়ে কোনো ভুল কথা বলে থাকে, যারা জানে ওলামায়ে কেরাম ওনাকে প্রশ্ন করবে, উনি জবাব দিবে। উনি যদি সঠিক জবাব দিতে পারে ওনারা সন্তুষ্ট হয়ে যাবে। উনি যদি কোনো ভুল বক্তব্য দেয় তো ওনারা ওনাকে শুধরে দিবেন। তো একজন মুসলমান হইয়া মুসলমানের ভুল থাকলে শুধরে দিবে, এইটা না কইরা ওনাকে আসতে দিব না। আপনার সাথে বিবাদ, আপনারা আসতে দিবে না। ওনারা চাচ্ছে বিবাদটা যাতে মিট যায়। এটাই সম্পূর্ণ একটা রাজনৈতিক ইস্যু। যারা মূলত তবলিগের নীতি নির্ধারক তাদের মধ্যে এই বিরোধটা নাই। বিরোধটা হচ্ছে যে একটা অন্য যেটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্তযুক্ত এই সমস্ত ওলামায়ে কেরাম এটার বিরোধিতা করতেছে। তবলিগের যে মূল নীতি নির্ধারক অপরপক্ষে আছে, ওনারাও এটার এইভাবে বিরোধিতা করে না। এরই মধ্যেই শুক্রবার কাকরাইল মসজিদে মাওলানা সাদ অনুসারী লাখো মুসল্লি জমায়েত হয়ে জুম্মার নামাজ আদায় করেন। তাদের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কাকরাইল সহ এর আশেপাশের এলাকা। সকাল থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে কাকরাইল মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। বেলা 11টার মধ্যেই কাকরাইল সহ আশেপাশের এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। দুপক্ষের উত্তেজনার মধ্যেই কাকরাইল এলাকা ভোর থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এ সময় কাকরাইল মসজিদের মূল ফটক থেকে প্রধান বিচারপতির বাসভবন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ভিআইপি সড়ক সহ আশেপাশের কয়েকটি রাস্তা বন্ধ হয়ে যায়। মুরব্বীদের মূল আলোচনার পর জুম্মা নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তির লক্ষ্যে মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। চরম বিরোধ সৃষ্টি হয় গত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও সাদপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে এটিকে বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন কেউ কেউ। প্রায় 2016 থেকে শুরু করে নিয়ে আমাদের উপরে যে বৈষম্যতার জুলুম অত্যাচার করা হচ্ছে, যে আমাদেরকে মাইনরিটি বলে বলে বিগত সরকার আমাদেরকে কোনো অধিকার দেয় নাই, না আমাদের কাকরাইল দিছে, না আমাদের টুঙ্গি ময়দান দিছে, না আমাদেরকে ইজতেমা করতে দিচ্ছে। যে আমাদের আমির সাহেব মৌলানা সাদ সাহেব দাওয়াত বরকাতহু উনি যেন নির্বিঘ্নে বাংলাদেশে আসতে পারেন সর্ব অবস্থায়, এটা একটা দাবি। দ্বিতীয়, কাকরাইল মসজিদের যে মসজিদ মাদ্রাসা আছে এটা আমাদের নামে রেজিস্ট্রি করা সরকারি, আমরা এই জায়গা জমি সম্পূর্ণ সরকার থেকে বুঝে পেতে চাই, সরকারের মাধ্যমে বুঝে পেতে চাই। তৃতীয় নম্বর হচ্ছে টুঙ্গি ময়দান 1 বছর তারা 1 বছর দখলে রাখবে, 1 বছর আমরা দখলে রাখবো। আর তারা যেহেতু 7 বছর 8 বছর ধরে প্রথম পর্ব করেছে, আমাদেরকে 7 বছর 8 বছর প্রথম পর্ব ইজতেমা করার সুযোগ দেওয়া হোক। আমাদের যারা এল্ডার্স আছে, মুরব্বী আছে, তাদেরকে আসতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত সরকারকে। এই জন্য আমরা সরকারকে বলতেছি যে আমাদের আমির সাহেবকে আসতে দেওয়া হোক। আমরা তো তাদের মুরব্বীদেরকে আসতে বাধা দিই না, যে 13-14 জনে মিলে পুরো দুনিয়াতেই তবলিগের কাজটাকে নষ্ট করেছে, তারা পাকিস্তান থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, তাদেরকে তো আমরা আসতে বাধা দিই না। আমরা তো বলি না তারা আসতে পারবে না, এটা অনুচিত। তাহলে আমরা কি তাদেরকে বাধা দিব? তাহলে আমাদেরকে নীতিকে কি আমরা হারাই ফেলবো? আমরা তো নীতিচ্যুত হতে চাই না। এই জন্য আমরা তাদের মুরব্বীরা আসুক, আমাদের মুরব্বীদেরকে আসার সুযোগ করে দেওয়া হোক। 2 দিন আগে তারা সংবাদ সম্মেলন করছে যে আমাদেরকে কাকরাইল ঢুকতে দেবে না। এই সংবাদ সম্মেলন শুনে সারা বাংলাদেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে শুধুমাত্র আমাদের পুরো সকল সাথী না, পুরাতন সাথীরা এখানে একত্রিত হয়েছে যার যার জানমাল নিয়ে। এখানে আমাদের কোনো ইনভেস্ট নাই এবং তারা আপনারা জানেন ঢাকার শহরে সবাই পায়ে হেঁটে ঢাকা শহরের ভিতর থেকে কাকরাইল মসজিদে আসছে। তা আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই মেহনতটা শান্তিপূর্ণ, আমাদেরকে শান্তিপূর্ণভাবে থাকতে চান। আমাদেরকে নিয়ে আমাদের সন্তানতুল্য মাদ্রাসার ছাত্রদেরকে আমাদের মোকাবেলায় আইনেন না। 2018 সালে অনেক ক্ষতি হয়েছে ইসলামের। এখন আমরা আপনাদেরকে বলি, মীমাংসাতীয় ইস্যুকে আপনারা উচ্ছৃঙ্খল বর্তমান সরকারকে আরও প্রেশানির ভিতর ফেলেন না। এই জন্য আমরা আরেকটা কথা আপনাদের কাছে আমাদের সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আমাদের এই মজমা, সকল মজমা এক দাবি, শুধু এই মজমা না, সারা পৃথিবীর মুসলমানদের দাবি যে হজ্জতজি মাওলানা সাদ সাহেব ছাড়া এবার আমরা ইজতেমা করব না। সরকার অনুমতি না দেয় আমরা প্রয়োজন হইলে আমাদের নিজেদের যোগ্যতায় হজ্জতজিকে আমরা নিয়ে আসবো। হজ্জতজি মাওলানা সাদ সাহেব ছাড়া এবার কোনো টঙ্গী ইজতেমা হবে না। সাতপন্থীদের অভিযোগ, ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে যারা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন তারা কেউই তাবলিগ জামাতের নন। তাদের প্রত্যেকটা অভিযোগ ভিত্তিহীন এবং তাদের সাথে তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে। আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলিগের মেহনতকে কুলুষিত করে। আমাদের সাথে যারা সাধারণ তাবলিগের সাথী, আপনারা আজকে এই মজমায় দেখেন যারা সাধারণ তাবলিগের সাথী, এই সাধারণ তাবলিগের সাথীরা আমাদের সাথে আছে। এবং টঙ্গীর ময়দানে ইজতেমাও দেখবেন আপনারা, আমাদের সাথে কোনো সাধারণ বাচ্চারা আসে না। যারা পুরান তাবলিগের সাথী, বিদেশি মেহমান তারাই আসে। আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, মাওলানা সাদ সাহেব যদি টঙ্গী ইজতেমার ময়দানে আসে, টঙ্গী ইজতেমা ময়দানে 50,000-এর উপরে বিদেশি মেহমান শরীক হবে। সাদ অনুসারীরা নিয়ম অনুযায়ী আজ কাকরাইল মসজিদে অবস্থানের কথা থাকলেও গেল কয়েকদিন আগে জুবায়েরপন্থীরা সংবাদ সম্মেলন করে জানান কাকরাইল মসজিদ শুধুমাত্র মূলধারার তাবলিগের জন্য। এই কথা বিবেচনা করে মাওলানা সাদপন্থীরা আজ কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং কাকরাইল মসজিদে অবস্থানের বড় ধরনের জমায়েত করেন। নিজেদের অবস্থান নিশ্চিতের পর জুম্মার নামাজ আদায় শেষে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন উপস্থিত মুসল্লিরা। রাকিব হাসান, ভোরের পাতা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এক প্রকার অসহায় সরকার। গত 16 বছর যারা বাজার নিয়ন্ত্রণ করেছে, মূলত তাদের কারসাজিতে এখনও পণ্যের দাম বাড়ছে পাগলা ঘোড়ার গতিতে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান বলেন, কোনো সরকারই বাজারে সিন্ডিকেট ভাঙতে পারেনি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল সিন্ডিকেট ভাঙবে, কিন্তু সেটাও দেখা যাচ্ছে না।
বিস্তারিত বৃষ্টি দাজিলের প্রতিবেদনে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এক প্রকার অসহায় সরকার। গত 16 বছর যারা বাজার নিয়ন্ত্রণ করেছে মূলত তাদের কারসাজিতে এখনো পণ্যের দাম বাড়ছে পাগলা ঘোড়ার গতিতে। মাসের ব্যবধানে ভোজ্য তেল লিটারে সর্বোচ্চ 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। হিমাগারে 40 টাকা কেজি দরের আলু ভোক্তা কিনছেন 80 টাকায়। 48 থেকে 52 টাকার পেঁয়াজ খুচরায় এসে 120 টাকা হয়ে যাচ্ছে। আর চাল কিনতে ক্রেতাদের বাড়তি গুনতে হচ্ছে 2 থেকে 6 টাকা। পাশাপাশি অন্যান্য পণ্যের দামও আকাশচুম্বী। এমনভাবে প্রতি বছর ভোক্তাকে জিম্মি করে হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু ওই চক্রের বিরুদ্ধে কোনো সরকারের ব্যবস্থা নিচ্ছেন না। সরকারের তদারকিতে সিন্ডিকেট হওয়ার নাম ফাঁস হয়ে যাবে বলে এখনো এই চক্রের সদস্যরা হিমাগারে আলু সংরক্ষণ বেনামে, যাতে তাদের নাম প্রকাশ্যে চলে না আসে। মূলত তারাই আলুর বাজার নিয়ন্ত্রণ করছেন। কোনো সরকারের বাজারে সিন্ডিকেট ভাঙতে পারেনি, তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল সিন্ডিকেট ভাঙবে, কিন্তু সেটাও দেখা যাচ্ছে না। সরকার গঠনের পর চাঁদাবাজি বন্ধ হওয়ায় হঠাৎ কিছু পণ্যের দাম কমেছিল, তবে কয়েকদিন পরে চাঁদাবাজি হাত বদল হওয়ায় ফের পণ্যের দাম বাড়তে শুরু করেছে। সম্প্রতি এ নিয়ে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে এক বৈঠক হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, পণ্যের দাম কমাতে সরকার কঠোর অবস্থানে না গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতার দিকে হাঁটছে। বাজার তদারকিতে হুমকি ধামকি ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বাজার মনিটরিংয়ে এক প্রকার পিছু হটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার ইতিমধ্যে কিছু দ্রব্যাদির ওপর শুল্ক প্রত্যাহার করেছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। চট্টগ্রামের রাউজানে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 7 থেকে 10 জন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। বৃহস্পতিবার রাত 10টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষ পাড়া এলাকায় এক গোলাগুলির ঘটনা ঘটে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের রাউজানে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 7 থেকে 10 জন গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। বৃহস্পতিবার রাত 10টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষ পাড়া এলাকায় এক গোলাগুলির ঘটনা ঘটে। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খন্দকার ও ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিদ্যমান 2 গ্রুপের মাঝে এ নিয়ে অন্তত 4 বার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মতে বেশিরভাগই সাধারণ মানুষ। তারা রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। 2 গ্রুপের সংঘর্ষের কারণে সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে তিনি মার্কিন প্রশাসনে আসায় পাল্টে যাবে বিশ্ব রাজনীতি। তার ক্ষমতা গ্রহণের আগে পূর্ব এশিয়ার জলসীমায় যুদ্ধবিমান ও রণতরী নিয়ে বিরাট মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে তিনি মার্কিন প্রশাসনে আসায় পাল্টে যাবে বিশ্ব রাজনীতি। তার ক্ষমতা গ্রহণের আগে পূর্ব এশিয়ার জলসীমায় যুদ্ধ বিমান ও রণতরী নিয়ে বিরাট মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাপান এবং দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী বৃহস্পতিবার পূর্ব এশিয়ার জলসীমায় যৌথ মহড়া চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা হস্তান্তরের আগে এমন মহড়াকে গুরুত্বপূর্ণ আকারে দেখা হচ্ছে। মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও যুদ্ধ বিমানের নেতৃত্বে জাপানের প্রধান দ্বীপগুলির পশ্চিমে এই মহড়া চালানো হয়েছে। 2023 সালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মধ্যস্থতায় একটি চুক্তির অধীনে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এই চুক্তির অধীনে পুরনো বিরোধ ফেলে সিউল ও টোকিও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা একমত হয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাশিয়ার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি ও ডিক্রি অনুমোদনের পর 20 সালে মহড়া চালানো হয়েছে। এতে উভয় দেশ পরস্পরকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি রয়েছে। পিয়ংইয়ং এর একটি শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন, যা চলতি সপ্তাহে অনুমোদন দিয়েছে রাশিয়ার উচ্চকক্ষ। এর আগে নিম্নকক্ষ চুক্তিটির অনুমোদন দিয়েছিল গত মাসে। এই চুক্তির ফলে মস্কো এবং পিয়ংইয়ং এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করবে, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আরো শক্তিশালী করবে।
নিউজ ডেস্ক, ভোরের পাতা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ২৪ ফিলিস্তিনি। লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও ২১ জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ভূখণ্ড লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ২৪ ফিলিস্তিনি। লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও ২১ জন। গাজা উপত্যকার ইসরায়েলি চলমান হামলায় কমপক্ষে আরও ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩,৭৩৬ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ১,০৩,৩৭০ জন ব্যক্তিও আহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৪ জন নিহত এবং আরও ১১২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। ঈদ ছাড়া শাকিব খানের সিনেমা দেশের প্রেক্ষাগৃহে অনেকদিন দেখেনি দর্শক। এবার সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। উৎসব ছাড়া রূপালী পর্দায় ফিরেছেন ঢালিউডের সেই মেগাস্টার। অনেক আলোচনা সমালোচনা পেরিয়ে আজ মুক্তি সিনেমা দরদ। অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত সিনেমাটি আজ ১৫ই নভেম্বর বাংলাদেশ, ভারত সহ ২২টি দেশে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা মামুন। তিনি জানান, প্রথম সপ্তাহে দেশের ৮৩ হলে মুক্তি দেওয়া হচ্ছে দরদ, যা দ্বিতীয় সপ্তাহে আরও বাড়বে। এবার খেলাধুলার সংবাদ। আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুক্রবার ভোরে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিলেও প্যারাগুয়ের অ্যান্তোনিও স্যানব্রিয়া একটি দুর্দান্ত বাইসাইকেল কিকে সমতা আনেন এবং পরে ওমারা অ্যালরেটর হেডার আর্জেন্টিনাকে হারিয়ে জয় নিশ্চিত করেন। বিস্তারিত বৃষ্টি দাজেলের ডেস্ক রিপোর্টে। আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুক্রবার ভোরে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে লাউটারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিলেও প্যারাগুয়ের আন্তোনি সানব্রিয়া একটি দুর্দান্ত বাইসাইকেল কিকে সমতা আনেন এবং পরে ওমার আলডারেটের হেডার আর্জেন্টিনাকে হারিয়ে জয় নিশ্চিত করেন। শুক্রবার আসুনসিওনে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ে শুরু থেকে আক্রমণাত্মকভাবে খেলতে থাকে। ১৮তম মিনিটে আন্তোনিও সানব্রিয়া বাইসাইকেল কিকের মাধ্যমে দুর্দান্ত এক গোল করে বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্যারাগুয়েকে এগিয়ে দেন। এর আগে গুস্তাভো গোমেজের একটি হেড ক্রসওভারে আঘাত করলেও দ্বিতীয় গোল থেকে বাঁচে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে প্যারাগুয়ে আরও একটি গোল করে এগিয়ে যায়। ওমার আলডারেটের হেডটি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল জালে জড়ায়। এরপর আর্জেন্টিনার পক্ষে সমতা আনার বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হয়, তবে টাটি কাস্টেলানোসের প্রচেষ্টা এবং মেসির শটগুলো গোলের বাইরে চলে যায়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সব ইসলামী দল মহাজোট গঠনে কাজ করছে জানালেন ইসলামী আন্দোলনের আমির। ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই বললেন গোলাম পরোয়ার। সংস্কার কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন বলেছেন আন্তর্জাতিক সংস্থা আইসিজি। এবং কাকরাইল মসজিদ দখলে নিলেন সাতপন্থীরা, বড় জমায়েতি নিয়ে কাকরাইলে জুমা আদায়। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।